আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কেমন আছেন আপনারা সবাই? পতাকার অর্ডার দিচ্ছেন তো ঠিকঠাক মতো? জার্সির অর্ডার এগুলো দেননি এখনো? ভাই আপনি তো পিছে পড়ে যাচ্ছেন। কি আসতেছে সামনে, ভুলে গেছেন নাকি? ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা হচ্ছে ভাই। মানে বাংলাদেশে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় ওয়ার্ল্ড কাপ আসলে, এবং বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন ছাদে তার পছন্দের দলের পতাকা পথ করে উঠতে থাকে, এবং সেই সঙ্গে হাটে মাঠে ঘাটে গ্রামে গঞ্জে শহরে ঘরে বাইরে সব জায়গায় দেখবেন পছন্দের দলের জার্সি পরে সবাই ঘোরাঘুরি করে। মনে হয় যেন বাংলাদেশ এক একটা আর্জেন্টিনা হয়ে গেছে, আবার কখনো কখনো মনে হয় বাংলাদেশ এক একটা ব্রাজিল হয়ে গেছে, পর্তুগাল হয়ে গেছে, স্পেন ইংল্যান্ড হয়ে গেছে। এই অবস্থা তৈরি হয় বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ আসলে। আর একটা জিনিস হয়, আর সেইটা হলো প্রচুর টেলিভিশন বিক্রি হয়। হ্যাঁ, বাংলাদেশে প্রত্যেক 4 বছর পর পর টেলিভিশন বিক্রির রেকর্ড তৈরি হয়, এবং প্রত্যেকবার আগের রেকর্ড ছাড়িয়ে যায়। সো এই ওয়ার্ল্ড কাপের মৌসুমে আপনাদের সঙ্গে আলাপ হবে আজকে খুবই সাশ্রয়ী একটা টিভি নিয়ে, কারণ টিভি কিনতে হবে না, খেলা দেখতে হবে না। এই প্রসঙ্গে একটা জিনিস জানিয়ে রাখি আপনাদেরকে, অনেকে হয়তো জানেন না, আমাদের দেশে যত টিভি বিক্রি হয় তার মধ্যে 1 নম্বরে থাকে ওয়ালটনের টিভি। হ্যাঁ, অনেকে হয়তো আকাশ থেকে পড়বেন শুনলে, বাট এটাই সত্যি। আজকে আমরা ওয়ালটনের খুবই সাশ্রয়ী একটা টিভি নিয়ে আলাপ করবো আপনাদের সঙ্গে। 43 ইঞ্চ একটা টিভি, এবং এইটা আপনার পকেটের উপরে খুব বেশি চাপ প্রয়োগ করবে না। অথচ ওয়ালটন দাবি করতেছে যে এই টিভিটাতে তারা খুবই আধুনিক কিছু ফিচার ব্যবহার করেছে, এবং অন্যান্য আরও অনেক বিদেশি নামি দামি ব্র্যান্ডের সঙ্গে রীতিমতো পাল্লা দিচ্ছে এই টিভিটা ফিচার দিক দিয়ে। সো এইটা কতটুকু সত্যি আমাদের কাজ তো সেটা খুঁজে বের করা, তাই আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চাইনা টুইনা পাস নিয়ে। লেটস গেট স্টার্টেড। প্রেজেন্টিং ওয়ালটন 43 ইঞ্চ 4K UHD গুগল টিভি। এইটার মডেল নাম্বার অনেক কঠিন ভাই, W43C9G5। এবং আমরা আজকে আরও কথা বলবো ওয়ালটনের 32 ইঞ্চি সাইজের আরও সাশ্রয়ী একটা টিভি নিয়ে। ছোটোবেলা থেকেই টিভির উপরে আমার এক ধরনের ফ্যাসিনেশন কাজ করে আর কি। এই মুহূর্তে বেশ কয়েকটা টিভি আমি ইউজ করতেছি, সো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই টিভি নিয়ে। বাট সবার আগে আলাপ করতে চাই টিভিটার ডিজাইন নিয়ে। মোটামুটি বেজেললেস বলা চলে এই টিভিটাকে, তবে আজকাল এই বাজেটে কিন্তু আরও কম বেজেলের টিভি মার্কেটে অ্যাভেলেবেল। তবে পার্সোনালি নিচের দিকের বেজেলটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এইটাকে আরেকটু যদি কমানো যেত কোনোভাবে, তাহলে দেখতে আরও সুন্দর লাগতো। রেয়ার প্যানেলের জাস্ট নিচের এই অংশটুকু প্লাস্টিকের, বাদ বাকি সবই মেটালের, আর স্ট্যান্ডটাও মেটালের দিয়েছে ওয়ালটন। ওভারঅল এই টিভিটা কিন্তু চিপ ফিল দেয় না, এইটা সত্যি কথা। স্পিকারগুলো বটম ফায়ারিং। ওভারঅল এর যে বিল্ড কোয়ালিটি যথেষ্ট ডিসেন্ট আমার কাছে মনে হলো। আর বক্সের মধ্যেই ওয়াল মাউন্টের সমস্ত যন্ত্রপাতি দেওয়া আছে, আপনি চাইলে এটাকে ওয়ালে মাউন্ট করতে পারবেন। অবশ্য টিভি ওয়ালে মাউন্ট করলে কিন্তু দেখতে আরো অনেক সুন্দর লাগে। পোর্টসের কোনো অভাব নেই এই টিভিতে। 3টা HDMI পোর্ট রয়েছে, এর মধ্যে একটা আবার ARC, 2টা USB পোর্ট পেয়ে যাবেন, USB 2.0 অবশ্য, আর রয়েছে একটা RJ45 ল্যান পোর্ট, একটা AV ইন পোর্ট, RF ইন পোর্ট রয়েছে ম্যানুয়ালি যারা টিভির অ্যান্টেনার মাধ্যমে টিভি দেখতে চান। অক্স আউটপুট রয়েছে, সেই সঙ্গে রয়েছে একটা অপটিক্যাল অডিও আউটপুট। এইটা একটা IPS প্যানেলের টিভি, এবং এতে DLED প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, তার মানে হচ্ছে ডিরেক্ট LED আর কি। সো এইটা হচ্ছে সফিস্টিকেটেড একটা IPS টেকনোলজি। DLED বা ডিরেক্ট LED এমন একটা টেকনোলজি যেখানে অনেকগুলো LED বাল্ব সরাসরি প্যানেলের পেছনে গ্রিড আকারে সাজানো থাকে। যেহেতু আলোগুলো LED স্ক্রিনের পেছনে থাকে, তাই স্ক্রিনের সব জায়গায় আলোর উজ্জ্বলতা সমান থাকে। এ কারণে স্ক্রিনটা ফুল ব্ল্যাক দেখায় না, একটু গ্রেইশ মনে হয়। তবে কিছু DLED প্যানেলে FALD বা ফুল অ্যারে লোকাল ডিমিং থাকে, যেটা এই টিভিতে নাই। থাকলে অবশ্যই এইটার ব্ল্যাক লেভেল আরও অনেক বেশি কন্ট্রাস্টি, আরও অনেক ডার্ক হতো। অবশ্য দামও অনেক বেড়ে যেত সেক্ষেত্রে। তবে ভালো ব্যাপার হচ্ছে এই টিভিটা কিন্তু নেটিভ 4K রেজলিউশনের একটা প্যানেল, তার মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার পিকচার কোয়ালিটি পাবেন। পিক্সেলগুলো অনেক ছোট, মানে খালি চোখে বলা যায় যে দেখাই যায় না এত নিখুঁত। এটা বেশ পজিটিভ একটা ব্যাপার। কালারগুলো খুব ভালো পপ আউট করে, যেটা আমাদের এক্সপিরিয়েন্স বলতেছে। তবে হ্যাঁ, কালার শিফটিং ইস্যু স্লাইটলি আছে, যেটা IPS প্যানেলের একটা কমন সমস্যা। আমাদের অন্যান্য আরও অনেক টিভিতে সেই একই প্রবলেমটাই প্রতীয়মান। এইটার কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 12:1, আর ব্রাইটনেসটা কিন্তু আমার কাছে একটু কম মনে হলো কম্পেয়ার টু আদার টিভিজ। 180 ক্যান্ডেলা পার স্কোয়ার মিটার, যেটা বিলো স্ট্যান্ডার্ড অবশ্যই, যদি আপনি এই বাজেটের অন্যান্য টিভির সঙ্গে একটু কম্পেয়ার করেন। ইনডোরে এটা আপনার কাছে ঠিকঠাকই লাগবে, তবে বেশি ডার্ক টাইপের
মুভি দেখতে গেলে তখন মনে হবে যেন ব্রাইটনেসটা আরেকটু বেশি হলে ভালো হতো। এই প্যানেলে ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে, HDR10 সাপোর্ট পাবেন, আর HLGও রয়েছে, ফলে ডাইনামিক রেঞ্জ আর কালার ডেপথ কিন্তু বেশ ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে পারবেন। একেবারে ডার্ক সিনারিওতে আমরা একটু কালার ব্লিডিং ইস্যু খেয়াল করেছি, যদিও টিভিতে যদি ডাইনামিক কিছু প্লে করেন আপনি তখন এইটা আপনি বুঝতেও পারবেন না। কিছু জায়গায় ওয়ালটনের আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ রয়েছে এখানে, যেমন এই প্যানেলটার রেসপন্স টাইম হচ্ছে 8 ms, যেটা আমি বলবো বিলো স্ট্যান্ডার্ড, ফলে গেমাররা কিন্তু এই টিভি থেকে খুব ভালো আউটপুট পাবেন না। সো এইটা গেমারদের জন্য রিকমেন্ডেড না। আর একটা ব্যাপার, আজকাল কিন্তু বেশিরভাগ টিভিতে আমরা দেখতে পাচ্ছি যে হায়ার রিফ্রেশ রেট বিল্ট ইন অবস্থাতেই থাকে, 144 হার্জ কিন্তু আজকাল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, যদিও ওইটা মানে টিভির জন্য না, টিভিতে তো 144 হার্জের কিছু নাই। যখন আপনি PS4, PS5 বা আপনার HDMI কেবলের মাধ্যমে ল্যাপটপে কানেকশন দিবেন, মুভি দেখবেন, তখন এই হাই এফপিএসটা বেশ কাজে আসবে। বাট প্যানেলটা 60 হার্জের, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো এটা কোনোভাবেই মানে এক্সট্রাঅর্ডিনারি গেমিং বা হাই ডেফিনিশন মুভি যেখানে অনেক ফাস্ট পেস সিন থাকে সে সমস্ত জিনিস দেখার জন্য কিন্তু এটা পর্যাপ্ত না আমার কাছে মনে হয়েছে। ARM Cortex A55 বেসড একটা কোয়াড কোর প্রসেসর ব্যবহার করেছে ওয়ালটন এখানে, যেটা সিস্টেম টাস্ক এবং অ্যাপ পারফরমেন্স বেশ ভালোভাবে হ্যান্ডেল করে। আর এতে জিপি হিসেবে থাকছে ডুয়াল কোরের মালি G52, যেটা 4K ভিডিও ডিকোডিং এবং EUI ট্রানজিশন যথেষ্ট স্মুথ রাখতে সক্ষম। 2GB র্যাম রয়েছে, যেটা গুগল টিভি ইন্টারফেস হ্যান্ডেল করার জন্য আমার মনে হয় যথেষ্ট। সে সাথে রয়েছে 32GB eMMC স্টোরেজ, যেটা প্রয়োজনীয় অ্যাপ ইনস্টলেশনের জন্য আমার মনে হয় যথেষ্ট। গুগল টিভি আর অ্যান্ড্রয়েড টিভি এই জিনিসটা নিয়ে কিন্তু অনেকে একটু কনফিউজ থাকেন। আমি এর আগেও বলেছি, আরও একবার বলি, আপনার ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। অ্যান্ড্রয়েড সিস্টেমটা হচ্ছে গুগল টিভির প্রিভিয়াস একটা জেনারেশন। সো গুগল দেখতেছে যে আমাদের টেলিভিশনের জন্য একটা ডেডিকেটেড ইউআই বানানো দরকার। গুগল সেটা বানিয়েছে এবং নাম দিয়েছে গুগল টিভি। নিজস্ব ব্র্যান্ডিংও থাকলো, আবার একটা বৈচিত্র্যময় ইউআই থাকলো টিভির জন্য ডেডিকেটেড। সো এইটা হচ্ছে টিভির জন্য বানানো একদম স্পেশাল একটা ইউআই, যেখানে আলাদা করে প্লে স্টোর থাকে না, একদম বিল্ট ইন অবস্থাতেই প্লে স্টোর থাকে, অ্যাপ নামক একটা অপশন থাকে, সেখান থেকে আপনি আপনার দরকারি অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এইটা নর্মাল স্মার্ট টিভির চাইতে ফার ফার বেটার আমার কাছে মনে হয়। আমার কাছে LG'রও একটা স্মার্ট টিভি আছে, যেটা অ্যান্ড্রয়েড না, আলটিমেটলি আমাকে ওইটা টিভি কার্ড দিয়ে অ্যান্ড্রয়েড বানিয়ে নিতে হয়েছে, কারণ অ্যান্ড্রয়েড ছাড়া আসলে স্মার্ট টিভির সেরকম মজা নাই। গুগলের এই ইউআই কিন্তু অনেক অনেক অ্যাডভান্সড এখন। আপনার ইউজ কেস সিনারিওর উপরে বেস করে কন্টেন্ট আপনাকে সাজেস্ট করতে থাকবে এই ইউআইটা। আর বিল্ট ইন ভয়েস অ্যাক্টিভেটেড সার্চ অপশন তো রয়েছেই, বিল্ট ইন গুগল ক্রোমকাস্টও রয়েছে, যেটার মাধ্যমে আপনি ডিরেক্টলি আপনার ফোন বা ল্যাপটপ থেকে কন্টেন্ট মিরর করতে পারবেন। অনেক দরকারি অ্যাপ রয়েছে যেগুলো আপনার পছন্দ মতো ডাউনলোড করতে পারবেন। অনেক গেমও কিন্তু অ্যাভেলেবেল, যারা বাসায় বসে টিভিতে গেমিং করতে চান তাদের জন্য এই ফিচারগুলো কাজে আসবে। 2টা বটম ফায়ারিং স্পিকার আছে এই টিভিতে, এবং 10 ওয়াট 10 ওয়াট 20 ওয়াট, এবং এইটা সাউন্ড কোয়ালিটি আমার খুব একটা পছন্দ হয় নাই, কারণ আমি তো প্রত্যেকটা টিভিতেই সাউন্ড বার অথবা হোম থিয়েটার ইউজ করি। সো এইটা বাই ডিফল্ট যেহেতু আছে, অনেকে শুনবেন এইভাবে। যদি আরও বেটার সাউন্ড চান সেক্ষেত্রে আপনাকে একটা থার্ড পার্টি স্পিকার অ্যাড করতে হবে এর সঙ্গে। ডুয়াল ব্যান্ডের ওয়াইফাই পেয়ে যাবেন, এবং এইটার ওয়াইফাই কানেক্টিভিটি যথেষ্ট স্ট্রং আমার কাছে মনে হয়েছে। টকিং অ্যাবাউট দ্য রিমোট, এইটা রিমোটটা বেশ ভালো লেগেছে আমার কাছে। প্রয়োজনীয় সব বাটন পেয়ে যাবেন। আজকাল অ্যান্ড্রয়েড টিভি রিমোটে কিন্তু দেখবেন এই নাম্বার বাটনগুলো এখন আর দেয় না, বাট তারাও দিয়ে দিয়েছে যদি কারো কাজে লাগে। আর এই যে নেভিগেটরটা, এইটা নিয়ে কমপ্লেনের শেষ নেই অন্যান্য টিভির ক্ষেত্রে। ওয়ালটন কিন্তু বেশ দারুণভাবে ডিজাইন করেছে এটাকে। আপনি অন্যদিকে তাকিয়েও বুঝতে পারবেন যে আপনি ওপরে ডানে নাকি নিচে কোথায় প্রেস করছেন। আর রিমোটেই ডেডিকেটেডলি নেটফ্লিক্স, ইউটিউব, অ্যামাজন প্রাইম, এই ওটিটি প্ল্যাটফর্মগুলোর বাটন পেয়ে যাবেন। সো আপনার সময় অনেক বাঁচিয়ে দিবে এই রিমোটটা। আচ্ছা, এবার একটু ওয়ারেন্টি নিয়ে আলাপ করে ফেলি। এটা কিন্তু টিভির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আমার একটা টিভি গেছে ভাই, কোন কোম্পানির নাম বললাম না, নাম বললে আবার নাকি চাকরি থাকে না। সো এই টিভিতে 3 বছরের প্যানেলের ওয়ারেন্টি পাবেন আপনি। আর এর যে স্পেয়ার পার্টস, বিভিন্ন রকমের যন্ত্রাংশ যেমন মাদারবোর্ড ইত্যাদি ইত্যাদি, স্পিকার, এগুলো যদি কোনো সমস্যা হয় 2 বছর পর্যন্ত আপনি ওয়ারেন্টি পাবেন। আর আফটার সেলস সার্ভিস পাবেন 3 বছর পর্যন্ত। 3 বছর পরে যদি কিছু করতে হয় আপনার টিভি, আপনার টাকা দিয়ে করাইতে হবে আর কি। হ্যাঁ, সো এইটা নিয়ে আমার একটু অবজারভেশন আছে। নর্মালি টিভিগুলোর ওয়ারেন্টি কিন্তু, প্যানেলের ওয়ারেন্টি কিন্তু মিনিমাম 5 বছর হওয়া উচিত। মার্কেটের কিছু ব্র্যান্ডের কিন্তু 5 বছরের ওয়ারেন্টি আছে। হ্যাঁ, কমনলি 4 বছর দেখা যায় আর কি। সো সেই ক্ষেত্রে 3 বছর বেশ খানিকটা কম। আমার মনে হয় এইটাকে আর একটু বাড়ানো দরকার। অল্টারনেটিভ যদি ভালোই হয়, ওয়ারেন্টি দিতে অসুবিধা কোথায়? আর একটা ব্যাপার হচ্ছে যে ওয়ারেন্টির ক্ষেত্রে না, এই পার্টসের ওয়ারেন্টি একরকম, প্যানেলের ওয়ারেন্টি আরেক রকম, এইটা সেইটা খুব যন্ত্রণার মনে হয়।
এটার ফ্ল্যাট 5 বছর করে দেওয়া উচিত আর কি, তাইলে অনেকের বুঝতে সুবিধা হতো। কারণ হচ্ছে ধরেন আপনার মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে, এখন আপনার মাথায় আছে ওয়ারেন্টি 3 বছরের, আপনি নিয়ে গেলেন, তখন শুনলেন যে ভাই স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি তো 2 বছর ছিল, তখন আপনি আকাশ থেকে পড়বেন। অ্যানিওয়ে 3 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রয়েছে এই টিভি। 3 মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, আপনি যদি অনলাইনে রেজিস্ট্রেশন করেন, তাহলে আপনি আরেকটা টিভি পাবেন। এটা একটা ভালো ব্যাপার। যাদের বাজেট আরেকটু টাইট, তারা 32 ইঞ্চি সাইজের এই টিভিটা দেখতে পারেন। এই টিভিটার ফিচারও প্রায় একই রকমই। এটাও একটা গুগল টিভি, এখানেও ডিএলইডি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। জাস্ট এইটার রেজলিউশন হচ্ছে এইচডি, মানে ফুল এইচডি না। আচ্ছা, এবার দাম নিয়ে একটু আলাপ করা দরকার। 43 ইঞ্চি সাইজের দাম হচ্ছে 47,691 টাকা। আর এর যে 32 ইঞ্চি সাইজটা আছে, ওইটার দাম হচ্ছে 26,991 টাকা। এখন 43 ইঞ্চি সাইজের এই দামটা আমার কাছে স্লাইটলি একটু বেশি মনে হচ্ছে, কারণ মার্কেটে এর চাইতে কম দামে 4K নেটিভ 4K ডিএলইডি টেকনোলজি টিভি কিন্তু অ্যাভেলেবেল। সো দেশীয় কোম্পানির কাছ থেকে তো আমাদের প্রত্যাশা একটু বেশি থাকে। সো আমার মনে হয় যে টিভির দাম আর একটু কম রাখা উচিত। ওয়ালটনের এই জিনিসটা একটু মাথায় রাখা উচিত। আচ্ছা, তাহলে ওয়ালটনের এই টিভিগুলোকে আমি রিকমেন্ড করবো? অবশ্যই করবো, কারণ ওয়ালটন আমাদের দেশীয় প্রতিষ্ঠান। দেশীয় টিভি কিনলে আসলেও আমাদের দেশের জন্য ভালো, সবার জন্য ভালো। বাট অ্যাট দ্য সেম টাইম আমি ওয়ালটনকে অনুরোধ করবো যে প্রাইসিংয়ের ক্ষেত্রে আর একটু সেন্সিটিভ হওয়া উচিত, কারণ দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আপনি যদি মার্কেটের অন্যান্য টিভির দিকে একটু তাকান, আমি ইনডেপথে গেলাম না, আমি অলরেডি রিসার্চ করেছি, দাম কিন্তু যথেষ্ট বেশি মনে হয়েছে আমার কাছে। এই জিনিসটা বাদে এই টিভিটাকে খারাপ বলার কোনো সুযোগ কিন্তু নাই। টুকটাক কিছু প্রবলেম আছে যেটা এন্ট্রি লেভেলের টিভিগুলোতে কমন। আপাতত এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি একটা আইডিয়া আপনারা পেয়ে গিয়েছেন। বাই দ্য ওয়ে, আপনার পছন্দের দল কোনটা বিশ্বকাপে একটু কমেন্টে জানিয়ে দিন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।